কেমন আছেন সবাই? আপনাদেরকে আরিফুর রহমানের পডকাস্টে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। আম, আমি ম্যান্ডেটরি কথা বলা শুরু করার আগে ছোট্ট করে আমাদের সাউন্ড টেস্ট করে নিই একটু। হ্যাঁ, আমি আমার কথা শুনতে পাচ্ছি, আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন। আপনারা যারা এখনও জানেন না তাদের জন্য ছোট্ট করে সুসংবাদ। আম, যুদ্ধাপরাধী মীর কাসেম আলী তার ফাঁসির রিভিউ আবেদন নিষ্পত্তি হয়েছে। আজকে সকালে রায় হয়েছে বাংলাদেশে, এবং বিচারপতিরা দ্বিধায় রায় দিয়েছেন যে তার ফাঁসির যে পূর্ব আদেশ যে রায় ছিল সেটা বহাল থাকবে। এবং এটা আমাদের জন্য, সবার জন্য একটি ভালো সংবাদ, কারণ গতকাল আমরা একজন বিচারপতির একটি আশঙ্কার কথা শুনতে পেয়েছি, যেটা নিয়ে আমাদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছিল। কারণ ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেয়েছি যে জামাতে ইসলামীর এই সমস্ত রাজাকার যুদ্ধাপরাধীদের প্রতিটি বিচারের পরপরই জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং প্রাণহানি ঘটে থাকে। তো আশা করি আজকের এই রায় ঘোষণার পরে আমাদের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। তো কিন্তু যারা জানেন না বাংলাদেশের ভেতরে, এবং যারা পরে ভিডিও দেখবেন, যারা জানলেন না যে মীর কাসেম আলী আসলে কে, এবং তাকে ফাঁসি দেওয়ার বা তার যুদ্ধাপরাধের বিচার করার কি প্রয়োজন ছিল, এই বিষয়ে আমরা আসলে ভালোভাবে জানার জন্য একজন মুক্তিযুদ্ধ গবেষক, আপনারা সবাই তাকে চেনেন এবং তার নামের সাথে আমার নামের বেশ মিল রয়েছে, এই জন্য মাঝে মাঝে কনফিউশনও সৃষ্টি হয়। আরিফ রহমান, তার সাথে আমরা একটু পরেই কথা বলবো। এবং উনি, আমি যতদূর জানি উনি চট্টগ্রামের ছেলে, এবং মীর কাসেম আলীর বেশিরভাগ অপকর্ম চট্টগ্রামে হয়েছিল। সুতরাং আমার মনে হয় এই বিষয়ে কথা বলার জন্য তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না। তো আমরা চলে যাচ্ছি আরিফ রহমানের সাথে কথা বলার জন্য। আরিফ, কেমন আছেন? আপনার কথা শোনা যাচ্ছে আশা করি। আমি একটু চেক করে দেখছি যে আপনার কথাও আসছে কিনা। আমি এখন পর্যন্ত কেউ, আমি একটু দেখছি, হ্যাঁ সম্ভবত আপনার কথা শোনা যাচ্ছে। আমি আসলে চেক চেক করছিলাম যে ফেসবুক লাইভে আপনার কথা তারা শুনতে পাচ্ছে কিনা, কারণ আমরা আসলে আম, এই টেকনিক্যাল প্রবলেমগুলো আগেই সর্ট আউট করে নেওয়া ভালো, এই আর কি। তো আম, আচ্ছা, আমাকে একজন জানতে চাচ্ছেন যে পেছনের পোস্টার মীর কাসেম আলীর কিনা। হ্যাঁ, এটা মীর কাসেম আলী বলে আমি জানি। তো যাই হোক, আম, এই মীর কাসেম আলীর সম্পর্কে আপনি কতটুকু জানেন, এবং আমাদের আমাদের আসলে কতটুকু জানা উচিত বলে মনে করেন, আরিফ? আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, কারণ সবাই বলছে যে আপনার কথা নাকি শোনা যাচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, কারণ সবাই বলছে যে আপনার কথা নাকি শোনা যাচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, কারণ হ্যাঁ, আপনার কথা কিছু বলেন তো দেখি। শোনা যাচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, কারণ হ্যাঁ, আপনার কথা কিছু বলেন তো দেখি। না, আপনার কথা শোনা যাচ্ছে না, দিস ইজ স্যাড।
This is not good. না, সম্ভবত শোনা যাচ্ছে না। আমি একটু চেক করে দেখি কেন শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, প্রবলেম আমি বুঝতে পারছি। এখন শোনা যাবে আশা করি। এখন বলেন তো একটু। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে মীর কাসেম আলীর জন্ম হচ্ছে মানিকগঞ্জে, এবং সেখানে পিডব্লিউডির কর্মকর্তা তৈয়ব আলীর দ্বিতীয় পুত্র ছিল মীর কাসেম আলী। তার ডাকনাম ছিল পিয়ারু। মিন্টু নামেও সে মানুষজনের কাছে পরিচিত ছিল। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। একাত্তরের সরি, রাজাকার বাহিনী আপনাকে গঠন করা হলে একটু জোরে বলতে হবে। মাইক্রোফোনটা যদি মুখের সামনে নিয়ে আসেন তাহলে বেটার হয় আর কি। ওকে, ৭১ রাজাকার বাহিনী গঠন করা হলে মীর কাসেম আলী সেখানকার চট্টগ্রাম ডিভিশনের প্রধান হয়, এবং পরবর্তীতে ইসলামী ছাত্র সংঘের সাথেও জড়িত হয়, এবং মুক্তিযুদ্ধের সময় ছাত্র সংঘের যে প্রাদেশিক পরিষদ গঠন করা হয় সেটা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, যেখানে মানে একেবারে কেন্দ্র থেকে ইসলামী ছাত্র সংঘের ব্যাপারে টুকটাক জানা বোঝা করি। তারা যারা যে কি ইসলামী ছাত্র সংঘ, পুরো ইসলামী ছাত্র সংঘটাকে পরবর্তীতে আল বদরে পরিবর্তিত করে ফেলা হয়, এবং আল বদর বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায়টি তাদের। এছাড়াও হাজার হাজার মানুষদেরকে সরাসরি হত্যাকাণ্ডের। এখানে কিছু জিনিসপত্র আমি একটু এই সুযোগ পেয়ে বলে নিব যে আমাদের দেশে একটা পারসেপশন আছে মানুষের মধ্যে, রাজাকার এবং আলবদর এই দুইটি শব্দকে একত্র করে গুলিয়ে ফেলার একটা প্রবণতা দেখা যায়। তো এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে রাজাকার বলতে যে সাধারণ লোকাল মানুষজন যারা পাকিস্তানি সেনাবাহিনীকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে গিয়েছিল সেটা বোঝানো যায়, কিন্তু আল বদর কিন্তু এত সহজ না ব্যাপারটা। আল বদর ছিল একটা ট্রেন সশস্ত্র বাহিনী যাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হতো, এমনকি বাংলা মুক্তি বাহিনী যে অস্ত্র ব্যবহার করতো তার থেকে উন্নত মানের অস্ত্র প্রোভাইড করা হতো তাদেরকে, তাদেরকে বেতন দেওয়া হতো, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো, মুক্তি বাহিনী থেকেও বেশি ট্রেনিং পেত তারা, এবং তারা সরাসরি সশস্ত্র অবস্থায় যুদ্ধ করতো বাংলাদেশের বিরুদ্ধে। তো আল বদর বাহিনী সম্পর্কে এই কর্পোরেশনটা দরকার ছিল। তো এরপরে মীর কাসেম আলীর কথা, আচ্ছা আল বদরের ব্যাপারে আরেকটু বলে নেওয়া ভালো যে আল বদর সম্পর্কে আপনারা যদি আগ্রহী হন তাহলে আপনারা আল বদর সম্পর্কে বাংলাদেশের 1971 সালের 16 ডিসেম্বরের পরে যখন মুক্তি আমরা বিজয়ী হই, এরপর তো এই বাংলাদেশ থেকে আল বদর অংশটি শেষ হয়ে যায়, কিন্তু পাকিস্তানে কিন্তু আল বদর এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তানে আল বদর সংগঠনটি এখনো বিরাজমান আছে, এবং পাকিস্তানে সেই পাকিস্তানের তরুণ প্রজন্মকে, আমাদের মতো বয়সী তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য কিছুদিন আগে বাংলাদেশে পাকিস্তান আলবদর থেকে কয়েকজন নেতৃবৃন্দ এসে বাঙালি আলবদরদের সাক্ষাৎকার গ্রহণ করত। সেই 1971 সালে তাদের সেই দুঃসহ স্মৃতিগুলোকে একত্রিত করে একটা বই প্রকাশ করা হয় আল বদর, এবং সেই বইটিতে সংকলক ছিলেন তিনি হচ্ছেন পাকিস্তান আলবদর একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তার নাম হচ্ছে সেলিম মনসুর খালেদ। তো সেই পাকিস্তানি আলবদর, সেই আলবদর বইটিতে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে যা ঘটনাগুলো ঘটেছে সেগুলোর একদম বিবরণ তারা নিজেরাই এই করে নিয়ে যায়, এবং আমাদের দেশে ট্রাইব্যুনালটি গঠন হওয়ার পরে ওই পাকিস্তানের বইটা একটা প্রমাণ হিসাবে বাংলাদেশের ট্রাইব্যুনালে ব্যবহার করা যায়, এবং সেটা বাংলাদেশে মুনতাসির মামুন স্যার বাংলাদেশে এই বইটার অনুবাদ করেছিলেন। এটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, এবং এই বইটা পড়লে মোটামুটি খুব পরিষ্কার ভাবে আল বদর কি জিনিস ছিল সেটা পাকিস্তানের দৃষ্টিকোণ থেকেই, আল বদর এক্সিস্টিং আল বদর কিভাবে দেখে সেই জিনিসটা দেখা যায়। ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি এবং মনোযোগ দিয়ে শুনতেছি, আপনি বলেন। তা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা বুঝলাম যে আলবদর বাহিনী শুধুমাত্র যে তারা শতপ্রণোদিত হয়ে বাংলাদেশের ইসলাম রক্ষা করার জন্য তারা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করতো তা না, তারা আসলে এক ধরনের কিলিং টিম ছিল, এবং তারা সুশিক্ষিত ছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের যে ইসলামী ছাত্র সংঘ, এই ইসলামী ছাত্র সংঘ আসলে বর্তমান বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের পুরনো ভার্সন, তাই না? অবশ্যই। তাহলে ছাত্র শিবিরের পুরনো ভার্সন ছাত্র সংঘ সেই সময় একটা যুদ্ধের সময় তাদেরকে ট্রেনিং এবং অস্ত্র দিয়ে একটা কিলিং বাহিনীতে পরিণত করা হয়েছিল। তার বর্তমানের ছাত্র শিবিরকেও
এই ধরনের কোন একটা পরিস্থিতিতে আরেকটা আলবদর পরিণত করা যাবে। সো দ্যার ইজ এ পসিবিলিটি, তাই না? নিঃসন্দেহে। ওকে। এবং এটাতে আমাদের আজকের যার বিষয়ে আমরা আলোচনা করতেছি, মীর কাসেম আলী, সে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। মীর কাসেম আলীকে বলা হয় জামাতের ধন কুবের। সে, তার সম্পদের পরিমাণ অগণিত, 138টা এনজিওরই মালিক শুধু সে। এবং সে শুধু ইসলামী ছাত্র শিবিরই না, আমরা যদি একটু গভীরে যাই, আজকে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলামী বাংলাদেশের পিছনে যে রাবেতা আল ইসলামের নামক এনজিওটি কাজ করে সবসময় অর্থায়নের পিছনে, এবং আপনারা দেখবেন রাবেতার শীর্ষস্থানীয় অনেক মানুষজন, যেমন আমার কাছে রেফারেন্স আছে, যেমন সুলতান জন নদভী, যে হেফাজতের একজন নায়েবে আমির। এবং মানে রাবেতা এবং হেফাজত একই বৃন্দের দুইটি ঘোষণ। এবং রাবেতা আল ইসলামের কিন্তু প্রতিষ্ঠাতা, মানে বাংলাদেশ অংশের প্রতিষ্ঠাতা ছিল মীর কাসেম আলী। তো মীর কাসেম আলীর বিচারটাকে নিয়ে আমরা সবাই শঙ্কিত ছিলাম এই কারণেই যে মীর কাসেম আলীর অর্থ, সে মীর কাসেম আলী 200 কোটি টাকার উপরে লবিস্টের পিছনে ব্যয় করেছে এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য। এবং চমৎকার ব্যাপার হচ্ছে যে কি, জামাতিরা এখানে এসে যে কিভাবে চমৎকার ভাবে ধরা খেয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে যে কি, যে তারা যেই ফার্মকে নিয়োগ করেছিল লবিং করার জন্য, সেটা হচ্ছে ক্যাসোডি অ্যাসোসিয়েটস। এবং ইউরোপ আমেরিকান নিয়ম কানুন অনুসারে, আরিফ ভাই ভালো বলতে পারবেন, তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর তাদের তথ্যগুলো উন্মুক্ত করে দিতে হয়। এবং ক্যাসোডি অ্যাসোসিয়েটস কেও তাদের সেই তথ্যগুলো উন্মুক্ত করে দিতে হয়েছিল। এবং সেখানে তাদের ক্লায়েন্ট হিসেবে মীর কাসেম আলীর নাম এবং কজ হিসেবে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের কথা ছিল, যেখানে তারা এই অর্থটি ব্যয় করেছিল। এবং এই আমরা যারা অনলাইনে আছি তারা সবাই এই জিনিসটা দেখি অ্যাভেলেবেল। তারপরে যদি আপনারা দেখতে চান তো এই লিঙ্কটা দিয়ে দেওয়া যাবে, যেখানে গেলে এই ক্যাসেট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারবেন যে মীর কাসেম আলী যে 200 কোটি টাকা লবিং এর জন্য খরচ হ্যাঁ, করেছিল। লবিং এর এবং ব্যাপারটা এটা লবিং এর ব্যাপারটা আমরা মোটামুটি জানি। কারণ হচ্ছে আসলে এটা আহ, বলা হয়ে থাকে এক ধরনের ইলিগাল, কিন্তু কাজটা কিন্তু আসলে তখন তখন আমেরিকান এটা কংগ্রেসে লবি করার জন্য সে টাকাটা ঢালছিল, এবং এই কাজটা কিন্তু আসলে আমেরিকান সিস্টেম অনুযায়ী এটা ইলিগাল না। আমেরিকাতে আমেরিকান সরকার ব্যবস্থাকে লবি করার জন্য একটা মেকানিজম আছে, এবং যে কেউ টাকা দিয়ে তার পক্ষে লবি করাইতে পারে, এটা আমেরিকায় অ্যালাউড। কিন্তু শর্ত হচ্ছে যে এটা গোপনে করা যাবে না, উন্মুক্তভাবে করতে হবে। সেই জন্যই আমরা জানতে পারছি যে ক্যাসিডি অ্যাসোসিয়েট নামে একটা কনসালটেন্ট ফার্ম বিভিন্ন আমেরিকান সাংসদকে লবি করার জন্য তারা মীর কাসেম আলীর কাছ থেকে টাকা নিছিল। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে এই জন্য আমাদের জানা যে টাকার অঙ্কটা তো বিশাল ডেফিনেটলি, কিন্তু এটা আমাদের জন্য আবার আশ্চর্যজনক কিছু না। কারণ হচ্ছে বাংলাদেশের ভিতরে আপনি যেটা বললেন যে বাংলাদেশের ভিতরে জামায়াতে ইসলামীর যে বিশাল পরিমাণ ব্যবসা এবং নানান ধরনের ব্যবসা, এবং সেটার থেকে যে অর্জিত অর্থ, সেই অর্থের তুলনায় 200 কোটি টাকা আসলে তেমন বিশাল কোনো টাকা না। এবং বলা হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতির মূল অর্থনীতির প্যারালালি আরেকটা অর্থনীতি জামায়াত রান করে থাকে, যেটার অনেক সময় বলা হয় থাকে ইসলামী ব্যাংক নাকি বাংলাদেশ ব্যাংকের চেয়েও বড় বেশি ঋণদাতা একটা একটা সংস্থা। একদম সেগুলো একদম যদি আমরা আমার হিসাব করি তাহলে এখানে কিন্তু আমি মানে একটা 200 কোটি টাকা ইজ পারি। নট এ, এটা মানে কি বলবো, সমুদ্রে বিন্দুর মতন জল। তো আমরা যদি আবার হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি তুলে আনছেন, সেটা হচ্ছে রাবেতা ইসলামের ভূমিকা। এবং যারা আমার এই শোটা ফলো করে থাকেন তারা আজকে থেকে মাসখানেক আগে সম্ভবত খেয়াল করেছেন মোহাম্মদ গোলাম সরোয়ার বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার প্রসার নিয়ে কথা বলতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে পুরো বাংলাদেশে এই রাবেতা ইসলামীর হাত দিয়ে কিভাবে ইসলামীকরণ হলো বাংলাদেশে, এবং সেটা কিভাবে ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে গেল, সে ব্যাপারে উনি বিস্তারিত একটা ইতিহাস বর্ণনা করেছেন। আমি সেটা লিঙ্ক পরে এখানে দিয়ে দিব। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, একটা সেকেন্ড আমার এখানে, এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের এই রাবেতা ইসলামীর আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে রাবেতা ইসলামীর মূল হোতা এই মীর কাসেম আলী, এবং 80-র দশকের শুরু থেকেই এই মীর কাসেম আলী তার প্রকল্প নিয়ে অগ্রসর হয়েছিল। সো আমরা যদি আসলে সমস্ত রাজাকার, সমস্ত আলবদর এবং সমস্ত ইসলামিক কর্মকাণ্ড এবং এনজিওগুলিকে আসলে বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে তারা কোনো না কোনোভাবে একই সুতায় গাঁথা। এবং সবগুলো রসুনের এক জায়গাতে আছে। তো তার যে অপরাধের মানে বর্ণনা, কেন তাকে আসলে
আহ, বাংলাদেশের এই যুদ্ধাপরাধের বিচার করা হচ্ছিল, সেখানে তাকে কেন প্রথম দিকের তালিকায় রাখা হলো, এই ব্যাপারে আপনার কি মনে হয়? এটা ভালো প্রশ্ন। এই জন্য কিছু কিছু জিনিসপত্র, যেমন মীর কাসেম আলীর বিরুদ্ধে 14টি অভিযোগ দেওয়া হয়েছিল। 14টি অভিযোগের মধ্যে তাকে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, 11 এবং 12 নম্বর অভিযোগে। পরে ইয়াতে আমাদের হাইকোর্টে মানে আপিলের ডিভিশনে গিয়ে 12 নম্বর অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। 11 নম্বর অভিযোগে, খুব সম্ভবত 11 নম্বর অভিযোগে তার ফাঁসি বহাল থাকে, এবং সেটা আজকে রিভিউর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। তো মীর কাসেম আলী 1971 সালে যে মুক্তিযুদ্ধের সময় সরাসরি জড়িত ছিল, সেটা আমি কিছু কিছু নিদর্শন দেখানো যায়। যেমন মীর কাসেম আলী 1971 সালের 2 আগস্ট চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত একটা সমাবেশে সরাসরি বক্তব্য করে যে গ্রামগঞ্জের গ্রামগঞ্জের প্রতিটি এলাকা খুঁজে খুঁজে পাকিস্তানের শেষ চিহ্নটিকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরাসরি বলছে তার অনুসারীদের উদ্দেশ্যে যে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। পাকিস্তান কোন অবস্থাতেই হিন্দুদের গোলামি করবে না, আমরা শেষ শক্তবিন্দু দিয়ে হলেও পাকিস্তানের ঐক্য সংহতি রক্ষা করব। তো আপনারা যদি বিশ্বের বিভিন্ন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল গুলোর দিকে একটু নজর দেন, তাহলে আমি জাতিসংঘ পরিচালিত রুয়ান্ডা ট্রাইব্যুনাল এবং আমরা যদি টোকিও ট্রাইব্যুনাল দিকে দেখি, তাহলে এই শুধুমাত্র 2টা স্টেটমেন্টই যথেষ্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য। কারণ হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। আপনি দেখবেন যে কি মীর কাসেম আলী হচ্ছে আল বদরের একজন সুপিরিয়র কমান্ডার। আল বদর এবং ছাত্রসংঘ পর্যন্ত তাদের আইনজীবীরাই স্বীকার করেন। ছাত্রসংঘের একদম মানে চট্টগ্রাম ডিভিশনের প্রধান এবং পুরো ছাত্রসংঘের সাধারণ সম্পাদক। সে হচ্ছে ছাত্রসংঘের মতো একটা সশস্ত্র বাহিনীর প্রথম প্রথম সারির একজন লোক, এবং সে সমাবেশে বলছে যে কি খুঁজে খুঁজে পাকিস্তান বিরোধীদেরকে নিশ্চিহ্ন করতে হবে, অর্থাৎ তাদেরকে হত্যা করতে হবে। সে সরাসরি বলতেছে যে কি তাদেরকে হত্যা করো। এইটা হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে এই স্টেটমেন্টেরই যথেষ্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য। এখন আমাদের ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালটা, আমরা আমাদের দেশ নিয়ে যতই হতাশ থাকি, আমরা যারা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালটাকে ওয়াচে রাখছি, তারা জানে যে কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সারা বিশ্বের কাছে একটা মানে একটা উদাহরণ হিসেবে দাঁড়া করাচ্ছে তাদের বিচারগুলোতে। এবং তারা তাদের বিচারগুলোর ক্ষেত্রে এই যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো কিন্তু পৃথিবীতে নতুন না। যে বিতর্কটা সবসময় তোলা হয় 40 বছর পরে, এই পৃথিবীতে 99 বছর পুরনো বিশ্বযুদ্ধের বিচারের নজির আছে। 40 বছর তো কিছুই না। তো সেখানেই 40 বছর পুরনো বিচার করতে গিয়ে আমরা পৃথিবীতে একটা নিদর্শন স্থাপন করছি, যেটা যতগুলো ট্রাইব্যুনাল এখন পর্যন্ত পৃথিবীতে হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, তাদের মধ্যে আমি আমি আমার পড়ালেখায় জানি যে বাংলাদেশের ট্রাইব্যুনালটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ। কারণ হচ্ছে তারা এই স্টেটমেন্ট গুলোর কারণেই কিন্তু মীর কাসেমকে ফাঁসি দেয় নাই, তারা আরো তথ্য প্রমাণের জন্য অপেক্ষা করেছে। এবং আমরা অবাক হয়ে যাই রায়টা পড়তে গেলে যে মীর কাসেম আলীর বিরুদ্ধে 14 জন ফিজিক্যাল মানুষ, এত ধনী একজন, এত প্রভাবশালী একজন মানুষের বিরুদ্ধে কাঠগড়ায় দাঁড়িয়ে সরাসরি চিহ্নিত করেছে যে এই মীর কাসেম আলী আমাকে নির্যাতন করেছে, এই মীর কাসেম আলীর কারণে ওকে হত্যা করা হয়েছে। এরকম 14 জন মানুষ আলাদা আলাদাভাবে সাক্ষী দিয়েছে যে মীর কাসেম আলী, চাক্ষুষ সাক্ষী পাওয়া গেছে যে মীর কাসেম আলী একজন খুনি। এখন মীর কাসেম আলী রায়টা যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল 2 এর অফিসিয়াল ওয়েবসাইটে এই রায়টি পাওয়া যাবে। যাদের কোনো বিভ্রান্তি যে কোনো রায়ের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরাসরি রায়টা পড়ে ফেলাই সবচেয়ে সহজ কাজ। তো মীর কাসেম আলীকে বলা হতো পাকিস্তানের বাংলা খান। রায়ের ভিতরে এই কথাটা বারবারই এসেছে যে বাঙালি খান হচ্ছে মীর কাসেম আলী, পাকিস্তানি খান তো হচ্ছে পাকিস্তানি খান সেনা, আর বাঙালি খান হচ্ছে মীর কাসেম আলী। তারপর পাকিস্তানের ডালিম হোটেল, এটা খুব গুরুত্বপূর্ণ যে ডালিম হোটেল বলে একটা হোটেল আছে, যেটা ছিল একটা হিন্দু সম্পত্তি, হিন্দু একজনের বাড়ি ছিল, এবং তাদেরকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করে সেটাকে ডালিম হোটেল নামকরণ করা হয়। এবং সেখানেই মূলত পাকিস্তান বুদ্ধিজীবীদেরকে চট্টগ্রামের বুদ্ধিজীবীদেরকে সেখানে ধরে নিয়ে আসা হতো, ব্লাইন্ড ফন্ডেড করে ধরে নিয়ে আসা হতো, সেখানে তাদেরকে নির্যাতন করা হতো। এবং অবিশ্বাস্য হলো সত্য, এবং এটা আমি খুবই শিহরিত হয়েছে যে জিনিসটাতে যে মীর কাসেম আলীর ট্রাইব্যুনালের রায়ের পরে আমরা কিছু লেখালেখি করেছিলাম, এবং সেখানে আমি সেই রায় থেকে একজনের কথা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে লুৎফুর রহমান। এটা হচ্ছে 2 নাম্বার চার্জ যে লুৎফুর রহমানকে 1971 সালের নভেম্বর মাসের 19 তারিখে রাখা হয়। তখন রমজান মাস চলছিল, আপনার তারিখটাও মিলে লিখতে পারেন, রমজান মাস চলছিল এবং লুৎফুর রহমান তখন রোজা রেখেছিলেন। তো লুৎফুর রহমান অত্যাচারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ইফতারের সময় একটু পানি পান করতে চান,
তখন মীর কাসেম আলী চিৎকার করে বলেন, তোদের আবার কিসের রোজা, কে আছিস, একে প্রস্তাব খেতে দে। এবং এইটাই না শুধু, এই রায়ের ভিতরে কমপক্ষে 4 এবং 5 জন সাক্ষী বলেছে যে তাদেরকে মাটি শানখিতে করে প্রস্তাব খেতে দেওয়া হয়েছে। এবং এই নির্যাতন গুলো করার জন্য কখনোই মানে স্বাভাবিক গুলি করে মেরে ফেলা হতো না, তাদেরকে ধীরে ধীরে নির্যাতন করে করে সর্বোচ্চ পর্যায়ে নির্যাতন করা হতো। এবং এই লুৎফুর রহমানের ব্যাপারে আমি বলতে পারি যে লুৎফুর রহমানের এই বিষয়টি আমি ফেসবুকে লেখার পরে লুৎফুর রহমানের একজন আত্মীয় আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি জানান যে কিন্তু তার ভগ্নিপতি এই লুৎফুর রহমান, অর্থাৎ এইভাবে বাংলাদেশের মানুষজন যে রিলেটেড মীর কাসেম আলীর রায় থেকে আমরা দেখতে পারি যে 200 জন মানুষকে সে প্রত্যক্ষভাবে নির্যাতন এবং হত্যার সাথে জড়িত ছিল এবং তারা আমাদের আশেপাশের মানুষ। এবং এটা যে অনলি প্রুফ কথা না, সেটা আমি নিজে অন্তত বাস্তবভাবে এইটার মাধ্যমে প্রমাণটা পাই। আচ্ছা, অভিযোগগুলো সম্পর্কে আমি বলছিলাম। অভিযোগগুলো যেটা ছিল যে 11 নম্বর অভিযোগ ছিল মুক্তিযুদ্ধ জসিম হত্যাকাণ্ডের কথা। মুক্তিযুদ্ধের সময় তাকে হত্যা করা হয়েছিল, তাকে ডালিম হোটেলে নিয়ে আসা হয়েছিল, এবং তাকে সেখানে হত্যা করা হয়। এবং রায়ে যখন আমি পড়তে যাই সেখানে দেখতে পাই যে কি মীর কাসেম আলী সেখানে তাকে নির্যাতন করে করে যখন প্রায় মৃতপ্রায় অবস্থা, সেখানে মীর কাসেম আলী বলছে যে এই দানোয়ারটা এখনো মারা যায় নাই, তাকে অমুক রুমে নিয়ে গিয়ে বন্দি করে রাখো মৃত্যুর আগ পর্যন্ত, এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। এবং সেটার মোটামুটি 4 জন চাক্ষুষ সাক্ষী তারাও সেই সেলে বন্দী ছিল এবং তারা মীর কাসেম আলীকে বলতে শুনেছেন, তাকে দেখেছেন সেখানে। এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আদালতে এই রায়টা আমরা আজকে পেয়েছি। এটা হচ্ছে অভিযোগ নাম্বার 11-তে। এরপরে অভিযোগ নাম্বার 2-তে ছিল 19 নভেম্বর আলবদর বাহিনী লুৎফুর রহমানের কথা আমি যেটা বললাম, তাকে নির্যাতন করা হয় এবং এইটাতে তাকে মীর কাসেম আলীকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ নাম্বার 7-এ ছিল 27 নভেম্বর মাগরিব নজরুল মীর কাসেম আলীর নেতৃত্বে 111 উত্তর মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান ও ইলিয়াসকে অপহরণ করে নিয়ে আসা হয় এবং তাদেরকে মেরে ফেলা হয়েছিল। একজনকে পরবর্তীতে বাঁচানো যায়। অভিযোগ নম্বর 9-এ দেখা যায় যে চাঁদগাঁ থানার নাজির উদ্দিন এলাকা থেকে 5 চাচাতো ভাইকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ নম্বর 11-তে দেখা যায় যে কি মীর কাসেম আলীর নেতৃত্বে মোহাম্মদ সালাউদ্দিন, ছোট্ট মিয়া, ইস্কেন্দার আলী চৌধুরী, নাজিম উদ্দিন সহ অনেককে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে পাওয়া গিয়েছিল এবং কয়েকজনের লাশকে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে মোটামুটি এভাবে একটা একটা করে অভিযোগ করার তো প্রয়োজন নাই, এইভাবে প্রায় মোটামুটি 12টা অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়। এবং অভিযোগ নাম্বার 12 থেকে তাকে পরবর্তীতে অভিযোগ নাম্বার 12-তে ছিল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ট্রাইব্যুনালে 3 জন বিচারকের মধ্যে 2 জন বিচারক ফাঁসির পক্ষে রায় দিয়েছিলেন, একজন ফাঁসির পক্ষে রায় দেননি। এটা পরবর্তীতে আপিলের আমলে এসে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে জেনারেলি আমরা দেখতে পাচ্ছি যে মীর কাসেম আলী আসলে যে শুধুমাত্র একজন ছেঁচড়া রাজাকার বা আলবদর ছিল তা না, সে আসলে তার সময়ে চট্টগ্রামে একটা টর্চার সেন্টার চালাইতো এবং সেই টর্চার সেন্টারটাতে মুক্তিযোদ্ধা চট্টগ্রামে যাদেরকে খুঁজে পাইতো তাদেরকে ধরে এনে অত্যাচার করতো এবং সেই অত্যাচারের যে বর্ণনা পাওয়া যায় সেটা অসম্ভব নৃশংস একটা বর্ণনা এবং তার মধ্যে দয়া মায়া ছিল না। তাহলে প্রশ্ন আসে যে এত কিছু করার পরেও এবং সবাই জানার পরেও এই লোকটা বাংলাদেশে জামায়াতে ইসলামের এত বড় হর্তাকর্তা কিভাবে হয় এবং কিভাবে করে তাকে বিভিন্ন সরকারের আমলে এইভাবে কাজ করতে অ্যালাউ করা হয়, এই প্রশ্নটা তো আমাদের মনে আসতেই পারে। হ্যাঁ, অবশ্যই। সালে এবং 1972 সালের 7ই জানুয়ারিতে দৈনিক আমাদের বাহিনীর নির্যাতন কক্ষ, মানে মোটামুটি মুক্তিযুদ্ধের পর পর এটাই প্রথম প্রতিবেদন, সেখানে এই মীর কাসেম আলীর 1971 সালের পরে মীর কাসেম চলে যায় সৌদি আরব এবং সেখানে সে থাকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর্যন্ত। আচ্ছা, তার মানে সে অ্যাকচুয়ালি ওই টাইমটা দেশে ছিল না, সে পালায় ছিল সৌদি আরবে এবং সৌদি আরবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। তাহলে কি এটা বলা যায় যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে দূর থেকে কলকাঠি নাড়ার জন্য তার কোনো ভূমিকা থাকতে পারে? এই ব্যাপারে কোনো গবেষণা কি হয়েছে?
সেটা সেটা হতে পারে, কিন্তু এটা সম্পর্কে আমি পরিষ্কারভাবে বলতে পারবো না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে বাংলাদেশ যে সূচনাটা, সেটা কিন্তু মোটামুটি ৭৫-এর পর থেকেই, মানে মুশতাক শাসন আমলের পর থেকে জিয়া রহমান শাসন আমলে জিয়া রহমান একেবারে হাতে ধরে এনে জামাতে ইসলামীকে মসনদে বসায়। এবং যেসব যুদ্ধপরাধীরা নেপালে, আমরা জানি মুজাহিদরা কাঠমান্ডু, মালদ্বীপ, গোলাম আজম পাকিস্তান, তারা সবাই যে যেভাবে পাশে, খুব স্বাভাবিক ব্যাপার, তারা পরাজিত শক্তি, তারা চলে গিয়েছিল। এবং জিয়াউর রহমানকে তার এই দেশের যদি রাজনীতি করতে চায়, তাকে তো একটা শাসক, একটা সমর্থন গোষ্ঠী লাগবে তার। এবং সেই সমস্ত গোষ্ঠী তো কখনো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে সে পাবে না। সে দেখলো যে মুক্তিযুদ্ধের বিরোধী এক কোটি কোটি মানুষ আছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধিতা করছিল। সে যদি কোনোভাবে সেই ৪-৫টা নেতাকে ধরে নিয়ে এসে একটা দল গঠন করতে পারে, তাহলে সেই মুক্তিযুদ্ধের বিরোধী যে মানুষগুলো আছে তাদের সাপোর্টটা সে পাবে। এইভাবেই আসলে বাংলাদেশের ইসলামিক রাজনীতিটার সূচনা। এরা পর্যন্ত বাংলাদেশের অন্তত ইসলামিক রাজনীতি জিনিসটা ছিল না। এইভাবেই আসলে বাংলাদেশে এই জিনিসটাকে আনায়ন করা হয়। এবং এরপর থেকে তো মীর কাসেম আলী ব্যবসা বাণিজ্য করে করে এই যে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকার, ১০০০ কোটি টাকার উপরে সম্ভবত তার শেয়ার। এবং ইসলামী ব্যাংকের একা ইসলামী ব্যাংক নাকি বাংলাদেশের সমস্ত ব্যাংকের থেকে বেশি ব্যবসা করে। এটা আমাদের এই জঙ্গিবাদের অর্থনীতিতে ডক্টর আবুল বরকত স্যার খুব পরিষ্কার ভাবে ইসলামী ব্যাংকই যে একাই যথেষ্ট বাংলাদেশের জঙ্গিবাদের হ্যাং অন, অর্থনীতিকে আপনি কি একটা টার্ম চালু বললেন, রাখার জন্য। জঙ্গি বাজার অর্থনীতি? জঙ্গিবাদের অর্থনীতি। আচ্ছা, জঙ্গিবাদের অর্থনীতি, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, বারাকাত স্যারের ওই রিসার্চটা আমি পড়ছি এবং খুব ইম্পর্টেন্ট একটা একটা রিসার্চ। এটা আসলে মানে বাংলাদেশের ভিতরে ইসলামী ব্যাংক এবং ইসলামী অর্থনীতিকে প্যারালালি বাড়তে দেওয়া সাথে বাংলাদেশের জঙ্গিবাদ এবং বাংলাদেশের যে বর্তমান ধ্বংসোন্মুখ যে একটা অবস্থা, এটার সাথে সরাসরি আসলে এরা এরা জড়িত ছিল। তো মীর কাসেম আলীর এই যে ব্যবসায়িক কর্মকাণ্ড, এ সম্পর্কে আর কতটুকু জানেন আপনি? এটা এটা আমি বলছিলাম, আমি আপনাদেরকে একটু পড়ে শুনাই কয়েকটা অল্প কিছু মীর কাসেমের ব্যবসা সম্পর্কে। যে দেশে ইসলাম প্রতিষ্ঠানের জন্য মীর কাসেম ১২৫টি এনজিওর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব থেকে টাকা এনে উম, টাকা আনে। এর মধ্যে ছিল মীর কাসেম দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, দৈনিক পত্রিকা প্রকাশ করা শুরু করেছে, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, ইবনেসিনা ট্রাস্টের সদস্য, ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল বোর্ডের ডিরেক্টর সদস্য, কেয়ারি হাউস ও ইডেন শিপিং লাইসেন্সের চেয়ারম্যান, রাবেত আল ইসলামের এডিশনের পরিচালক, ফুয়াদ আল খতিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের দিগন্ত চ্যানেল দৈনিক পত্রিকার মধ্যে আছে নয়া দিগন্ত, ইবনে সিনা ট্রাস্টের ৮টি হাসপাতাল, ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার, একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক স্কুল, কলেজ, দৈনিক দিগন্ত পেপার মিল। চিন্তা করতে পারেন আপনি মানে এই যে তালিকা কয়টা তো মনে হচ্ছে না প্রতিষ্ঠানের নাম। শেষ হবে, তো ভয়ঙ্কর ধরনের তালিকা। এসব না। তাহলে এই লোকটা যে জামাতের অর্থনীতির একটা মানে গুরুত্বপূর্ণ চালক, এই লোকটা ছাড়া জামাতের অর্থনীতির আর কে আছে এখন? মনে করেন এই লোকটা যদি ফাঁসি হয়ে যায়, তাহলে জামাতের অর্থনীতি কি ধ্বংস হয়ে যাবে নাকি না আগের না মতোই চলতে থাকবে? না 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 না, এটা এটা মনে করার কোনো সুযোগই নেই। কারণ জঙ্গি অর্থনীতি যারা করে, জঙ্গিবাদের রাজনীতি যারা করে, তাদের আসলে মাথা কাটলেও কিছু হয় না, পা কাটলেও কিছু হয় না। তারা যেহেতু আদর্শ রাজনীতি করে, যে মীর কাসেম আলী মারা গেল, আহা মীর কাসেম আলী মরে গেল, এটা নিয়ে তারা পড়ে থাকবে না। মীর কাসেম আলী অলরেডি তার যেসব জায়গায় সে চেয়ারম্যান ছিল, ইয়ে ছিল, সেই জিনিসগুলো সে ছেড়ে দিয়ে গেছে বিভিন্ন মানুষের কাছে। মীর কাসেম আলীর মৃত্যুতে জামাতের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। যেই জামাত, আমরা যে জিনিসটা সবসময় বলি যে ইসলামী মীর কাসেম মানে আজকে জামাতকে খন্ডসা করে ইসলামী ছাত্র শিবিরের যে প্রায় ৩ লক্ষ অ্যাক্টিভ কর্মীকে আমরা আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি। তো তারা যে কি ধরনের কাজকর্মগুলো করছে সেগুলো মনিটর করার কিন্তু সুযোগ আর আমরা রাখি নাই। তো তাদেরকে যদি আইনের আওতায় না আসে, জামাতকে আজকে নিষিদ্ধ না করে, আজকে মীর কাসেম সবার ফাঁসি হয়ে যাচ্ছে। ফাঁসি হয়ে যাবে, এটা একদিক দিয়ে ভালো, কিছুটা হলেও তাদের শক্তি ক্ষয় হবে। কিন্তু এটাতে খুব একটা আশান্বিত হওয়ার কিছু নাই যে জামাতের যে দেশ বিরোধী পরিকল্পনা, বাংলাদেশকে একটা মানে ইসলামিক কান্ট্রি বানানোর যে পরিকল্পনা, সেটা থেকে যে তারা সরে আসবে, এটা মনে করার কোনো সুযোগ নেই। কারণ সে আচ্ছা, তাহলে সম্পদগুলো কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের সরকার শুধুমাত্র একজন দুজন যুদ্ধাপরাধীকে বিচার করে ফাঁসি দিল, কিন্তু তাদের জামাতে ইসলামের কোনো ক্ষতি হলো না। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? কারণ এরা তো যে পরিমাণ শক্তিশালী, সেটা তারা তো দিনকে দিন
বাংলাদেশের ভেতরে তাদের অপকর্ম চালিয়ে যাবে। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে আরিফ রহমানকে হারিয়ে ফেলেছি। আমরা তাকে আবার কানেক্ট করার চেষ্টা করব। আম, এখানে আজকে সকালে আমি আসলে তাড়াহুড়া করে আসলাম এক ধরনের, হয়তো আরেকটু প্রস্তুতি নিয়ে আসলে ভালো হতো। আমরা দেখতে পাচ্ছি যে মীর কাসেম আলীর অভিযোগ, তার বিরুদ্ধে অনেকগুলি দায়ের করা হয়েছিল, অনেকগুলো রায়ও হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সে সময় ক্ষেপণ করেছে মানে নিয়মিত। সে বিভিন্ন, যেহেতু তার হাতে টাকা আছে, যেহেতু তার হাতে আইনজীবী প্রচুর রয়েছে, তারা তারা নিয়মিতই তাকে এই ব্যাপারে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছিল। আমি আবার একটু কানেক্ট করার চেষ্টা করে দেখি আমাদের আরিফ রহমানকে পাওয়া যায় কিনা। তার কাছ থেকে আমরা ভালোই শুনতে পাচ্ছিলাম যে বর্তমান আজকের যে কি বলবো, আমাদের জন্য সুখবর, কারণ গতকালকে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উনি এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বিচারের রায় কি হয় এই ব্যাপারে আর কি। তো আরিফ রহমানকে দেখা যাচ্ছে যে আমরা আসলে কানেক্ট করতে পারছি না, সম্ভবত তার নেটওয়ার্কে বা কোনো ধরনের সমস্যা হয়েছে। তার কাছ থেকে আমরা মোটামুটি শুনতে পেয়েছি, এবং এই ভিডিওটি ফেসবুকে থেকে যাবে এবং ইউটিউবেও পরে আপলোড করা হবে। সুতরাং যাদেরই আসলে জানার আগ্রহ তারা দয়া করে আচ্ছা, আরিফ রহমান আবার ফিরে এসেছেন, আমরা ওনাকে কানেক্ট করছি। আরিফ, হ্যালো। কেমন আছেন? আপনার ভিডিও সম্ভবত আর আসছে না, তাই না? ভিডিওর আসবে না, আমার ওই নেটের কানেকশনটা সমস্যা হয়ে গেছে, আমি মোবাইলের নেট দিয়ে কথা বলি। ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। দ্যাটস ফাইন। আমরা আসলে মনে হয় আজকের আপনি যা বলছিলেন, আপনি কি আবার কন্টিনিউ করতে চান? না না, যথেষ্ট বলা হয়ে গেছে। না, নেটওয়ার্কের অবস্থা আসলে খুবই খারাপ, কারণ আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না, এবং দ্রুত সম্ভবত কার্যকর হওয়াটাই আসলে আমার কাজ। হ্যাঁ, অডিও আসলে একদমই ভেঙে যাচ্ছে আসলে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আজকে র্যাপ আপ করি, এবং আশা করব ভবিষ্যতে আপনার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরও কথা বলার সুযোগ হবে আমাদের। আম, এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে অবশ্যই একটা বড় অংশ রয়েছে যারা মুক্তিযুদ্ধ বিষয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণ আম, তাদের ভিতরে সে জ্ঞান সঞ্চারণ করা হয় না, এবং এটার জন্য বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেমন দায়ী, তার তার চেয়েও বেশি দায়ী তাদের পরিবার। এবং আমরা জানি যে যে সমস্ত পরিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে, তাদেরই বংশধরেরা বাংলাদেশের ভেতরে এই ইসলামী ব্যাংকের সাথে জড়িত, অথবা আমাদের আম, আমাদের যে ইসলামী যে রাজনীতি এর সাথে তারা জড়িত, এবং ধীরে ধীরে তারা জঙ্গিবাদের দিকেও চলে যাচ্ছে। তো বাংলাদেশের এত চমৎকার একটি ইতিহাস থাকা সত্ত্বেও, বাংলাদেশের একটি গর্বের ইতিহাস থাকা সত্ত্বেও, আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় প্রজন্ম সৃষ্টি হয়েছে যারা আসলে মুক্তিযুদ্ধ বিষয়ে মোটামুটি উদাসীন, এবং শুধুমাত্র উদাসীন না, তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযুদ্ধের ব্যাপারে এক ধরনের উন্নাসিক এবং অবজ্ঞামূলক ধারণা পোষণ করে থাকেন। তো তাদের মাঝে আমি আরিফ রহমানের মতন যারা এখনও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে উৎসাহ দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই, এবং আশা করি যে তরুণ প্রজন্মের মধ্য থেকে নতুন নতুন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবং আগ্রহীরা উঠে আসবেন, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে দারুণ ইতিহাস রয়েছে একে লিপিবদ্ধ এবং গ্রন্থিত করার কাজটি করে যাবেন। এবং মুক্তিযুদ্ধের চেতনা শব্দটিকে যেভাবে নষ্ট করে ফেলা হয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের হাতে, মুক্তিযুদ্ধের ইতিহাস মোটেও আওয়ামী লীগের ইতিহাস নয়, এটা বাংলাদেশের জনগণের ইতিহাস। সুতরাং এই ইতিহাসকে আসলে আমাদের আবার নতুন করে আমাদের করে নিতে হবে, এবং এর যে মর্যাদার আসন রয়েছে মানুষের মাঝে, তাকে মর্যাদার স্থানে আবার নিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের মানুষের ভেতরের যে আত্মমর্যাদার বোধ, এই আত্মমর্যাদা বোধের সৃষ্টিটা কিন্তু সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে। সুতরাং একে কোনো একটি দলের রাজনীতির বা ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। এবং তারা, এই আওয়ামী লীগ সরকার 2010 সালে তারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, এবং গঠন করার পর থেকে যেভাবে তারা পা ঘষ্টে ঘষ্টে এগোচ্ছে, এবং যথেষ্ট পরিমাণ
রিসোর্স তারা এই ট্রাইব্যুনালগুলিকে দিচ্ছে না এবং নানান রকম নিরাপত্তাজনিত আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। সেগুলি কি আমরা আসলে আমাদেরই বাংলাদেশের জনগণ হিসেবে সরকারকে বাধ্য করা উচিত যাতে বিচারগুলি আরও সুন্দরভাবে হয়, সঠিকভাবে হয় এবং মীর কাসেম আলী জাতীয় পদার্থ যেভাবে করে বিশ্বের কাছে বাংলাদেশের এই ট্রাইব্যুনালগুলির বা বিচার ব্যবস্থার মানহানি ঘটিয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যে বৈশ্বিক যে দূতাবাসগুলি রয়েছে তারা আরও সঠিকভাবে চেষ্টা করা উচিত। আমি দুঃখজনকভাবে বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের এই যে দূতাবাসগুলি রয়েছে এগুলোতে আসলে অদক্ষ এক ধরনের দলীয় লোকজন দিয়ে ভরপুর এবং যারা আসলে প্রকৃত কাজ কখনোই করেন না, দক্ষতার সাথে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করেন না। এবং বাংলাদেশ সরকারের উচিত মিডিয়াতে আসলে আরও বেশি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে আসা, নতুনভাবে নিয়ে আসা, নতুন প্রজন্ম কিভাবে মুক্তিযুদ্ধকে জানতে চায়, বুঝতে চায় সে ব্যাপারে বোঝা এবং সেই ধরনের দক্ষ মিডিয়া অ্যাক্টিভিস্টকে সংযুক্ত করা এসব ক্ষেত্রে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশ আওয়ামী লীগ এই কাজটি করার অঙ্গীকার করে থাকে কিন্তু কখনোই তারা করে না, কারণ তারা ক্ষমতায় গেলে লুটপাটে এবং টাকা পয়সা নয় ছয়ের ব্যাপারে বেশি আগ্রহী হয়ে যায়। তবুও বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিবাদ করে যাচ্ছে, 2013 সালে শাহবাগ বিস্ফোরণ তার একটি বড় প্রমাণ। কারণ আমরা যখন চোখের সামনে দেখেছি যে বাংলাদেশ সরকার জামাতিদের সঙ্গে বিছানায় চলে যাবার প্রস্তুতি নিচ্ছে, তখনই বাংলাদেশের জনগণ ক্রোধে ফেটে পড়েছিল এবং শাহবাগে জমায়েত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ এসেছিল এবং বাংলাদেশ সরকার জামাতের সাথে মিলিত হয়েই তারা শাহবাগ বিস্ফোরণকে ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছে। আমাদের সময় জাতীয় বা এই যে মীর কাসেম আলীর নিয়ন্ত্রিত যে সমস্ত মিডিয়া, সেই মিডিয়াগুলির মাধ্যমে বাংলাদেশের মানুষের আত্মমর্যাদাবোধকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করেছিল, সেই মীর কাসেম আলীর ফাঁসির রায় হয়েছিল, আজকে রিভিউর সমাপনী হলো। অর্থাৎ এরপরে মীর কাসেম আলীর হাতে একটি মাত্র অপশন থাকলো, সেটি হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া এবং এখন পর্যন্ত আমরা রাষ্ট্রপতিকে দেখিনি কোনো যুদ্ধাপরাধীকে ক্ষমা ভিক্ষা দেয়ার। সুতরাং ধরে নেওয়া যায় মীর কাসেম আলীর ফাঁসি হবে এবং আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যারা শহীদ হয়েছেন, যারা মীর কাসেম আলীর হাতে ডালিম হোটেলে, এই সেই কুখ্যাত ডালিম হোটেল যেটি ছিল আসলে একটি টর্চার সেল, সেখানে চট্টগ্রামের বিশিষ্ট সন্তানদের, মুক্তিযোদ্ধাদের নিয়ে এসে নৃশংস অত্যাচার করা হতো পাকিস্তানি যে মিলিটারি তাদের হয়ে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য। তো আমরা আসলে এই বাংলাদেশের বিরোধী যারা, বাংলাদেশের স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশে আজকে কোথায় কোথায় রয়েছে, তারা কিভাবে এই এনজিও এবং জামাত ইসলামের বা ইসলামিস্ট যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা তার মাধ্যমে বাংলাদেশকে এখনও পাকিস্তানের বা সৌদি আরবের বা ইসলামপন্থী করে রাখার চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে শনাক্ত করা দরকার এবং তাদের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে আরও বেশি করে জ্ঞান অর্জন করা দরকার, জানা দরকার, চিহ্নিত করে ফেলা দরকার, যাতে বাংলাদেশের যারা প্রকৃত বাঙালি তারা যাতে বাংলাদেশের সেই বাঙালিত্ব আমরা যাতে ধরে রাখতে পারি এবং বাংলাদেশকে যাতে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা বানচাল করে দিতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন। দুঃখজনক, আমরা আরিফ রহমানের সাথে আরও বেশি কথা বলতে যাচ্ছিলাম কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে সম্ভব হলো না, এই জন্য দুঃখিত এবং পরে কোনো দিন আমরা আবারও কথা বলবো। যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা দয়া করে শেয়ার করবেন অন্যদের সাথে, নিজেরাও দেখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা নিজেরা অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যাতে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরিফুর রহমান, লন্ডন থেকে। এখানে এখন ভোর হয়েছে, ভোর 7টা বাজে এখন। আমি আসলে সারা রাত ঘুমাইনি এবং আজকের এই সুসংবাদটি পাওয়ার পর থেকেই ভাবছিলাম আপনাদের সাথে কথা বলবো এবং কথা বলতে পেরে আমি এক ধরনের স্বস্তি পেলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকুন এবং পরবর্তীতে আরেকদিন দেখা হচ্ছে। বাই।